আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। 15 আগস্টকে জাতীয় শোক দিবস ও ছুটি ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আবেদনে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়ে রোববার এই স্থগিতাদেশ দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দিনটি 15 আগস্ট জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। তবে 2002 সালে বিএনপি নেতৃত্বে 4 দলীয় জোট সরকারের মন্ত্রিসভার বৈঠকে জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটির সিদ্ধান্তটি বাতিল করা হয়। এর বিরুদ্ধে আওয়ামী লীগ সমর্থিত 3 জন আইনজীবী রিট করলে হাইকোর্ট বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেয়। সেই রায়ের ফলে এখন 15 আগস্ট জাতীয় শোক দিবস পালন এবং সরকারি ছুটির সিদ্ধান্ত বহাল হয়। সম্প্রতি হাইকোর্টের ওই রায়ে স্থগিত চেয়ে আপিলের আবেদন করে রাষ্ট্রপক্ষ। এছাড়াও জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। এর আগে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে 2017 সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর বশির আহমেদের করা রিটের শুনানি শেষে এই রায় দেয় হাইকোর্ট। পরে 2020 সালে 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেয় বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। রাজধানীর রামপুরা হাতিঝিল শাহবাগ থানার নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে দীপুমণি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলককে। সোমবার সকালে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের পুনরায় গ্রেফতার দেখানোর আবেদন করে। দুপক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালত এ আদেশ দেয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানায়, জুলাই আগস্টের গণহত্যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদের মদতে হয়েছে। এর আগে বিভিন্ন মামলায় দীপুমণি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলক রিমান্ডে ছিলেন। যেহেতু এরা জাহান্নামী আসামি, এদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা এবং তাদের মদতে এই ঘটনাগুলো ঘটেছে এবং তারা এইসব ষড়যন্ত্রের সঙ্গে তারা জড়িত, অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। অতএব তাদেরকে যেহেতু জাহান্নামীও তাদেরকে এই মামলা সরেস করা হোক। পরবর্তীতে আরও যদি জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হয়, তদন্তকারী কর্মকর্তা পরবর্তী সুযোগ আছে তাদেরকে রিমান্ড প্রার্থনা করতে পারে এবং তাদেরকে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। গুমের অভিযোগে র্যাব 2-এর সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলিপুদ্দিনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল 11টার দিকে তাদের হাজির করা হয়। গত 28 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দিয়েছিলেন। সাবেক এই 2 জন র্যাব কর্মকর্তার বিরুদ্ধে অসংখ্য গুম ও খুনের সাথে সরাসরি নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর শনির আখড়ায় জোবায়ের খানের মৃত্যুর মামলায় এই 2 কর্মকর্তা গত 13 নভেম্বর গ্রেফতার হয়। এছাড়াও জুলাই আগস্টের গণহত্যায় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম ও আমির হোসেন আমুকে গ্রেফতার দেখাতে ট্রাইব্যুনালে প্রসিকিউশনের আবেদন করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছে সহকর্মী অধরা ইয়াসমিন। অধরা, যে 2 জনকে আদালতে হাজির করা হয়েছে তাদের বিরুদ্ধে কি অভিযোগ আছে জানাবেন। যেমনটি আপনি বলছিলেন যে এই গুমের অভিযোগে কিন্তু তাদের 2 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাদেরকে কখন আসলে আদালতে প্রেরণ করা হবে সেটা আসলে পরবর্তীতে জানা যাবে। একটু বলে রাখি যে এই 2 জনই কিন্তু সাবেক র্যাব কর্মকর্তা ছিল, র্যাব 2-এর কর্মকর্তা ছিলেন এবং পরবর্তীতে একজন পুলিশ সুপার এবং আরেকজন বরিশাল রেঞ্জের পুলিশ ছিলেন, তাদেরকে যখন গ্রেপ্তার করা হয় সেই সময় একজন বরিশাল রেঞ্জের এবং একজন রাঙামাটি রেঞ্জের পুলিশ কর্মকর্তা ছিলেন। একজনের নাম মহিউদ্দিন ফারুকী এবং আরেকজন আলিপুদ্দিন। তো এই 2 জনকে সকাল ঠিক 11টায় ট্রাইব্যুনালে হাজির করা হয় পূর্ব নির্দেশনা অনুযায়ী এবং হাজিরের পর যেটি আমরা জানতে পেরেছি যে
তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হবে কিনা এটা আসলে ঠিক পরবর্তীতে জানা যাবে। তাদের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল যে গুম আর খুনের যে অভিযোগটা ছিল, যে এই প্রথম কিন্তু আসলে একটু বলে রাখি যে এই প্রথম কিন্তু কাউকে গুমের অভিযোগে ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে আসলে গুম আর গুমের সময় তাদের উপরে যে নির্যাতন করা হতো, যে যাদেরকে তারা গুম করতো তাদের উপর যে নির্যাতন করা হতো সেই অভিযোগেই আসলে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া একটু বলে রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সোনিয়া আক্তার একটা মৃত্যুর ঘটনা নিয়েও তাদের বিরুদ্ধে এই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। সেই হত্যা মামলায়ও কিন্তু তাদের সেটাও কিন্তু এই অভিযোগে রয়েছে। এছাড়া একটু বলে রাখি যে এর আগেও কিন্তু আরও 8 জন পুলিশ সদস্যকে এই ট্রাইব্যুনালে নিয়ে আসা হাজির করার নির্দেশ দিয়েছিলেন এবং গ্রেপ্তার দেখানো হয়েছে, কিন্তু এই প্রথম কাউকে গুমের অভিযোগে এই দুই সাবেক পুলিশ কর্মকর্তা যারা আগে র্যাব 2 ছিল তাদেরকে আসলে এই গুমের অভিযোগে তাদেরকে কিন্তু গ্রেপ্তার দেখিয়ে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং প্রসিকিউশন বলতেছে যে তাদের বিরুদ্ধে এই সংশ্লিষ্ট অভিযোগগুলো পাওয়া গেছে, যে গুম এবং গুমের সময় নির্যাতনের অভিযোগ। এছাড়া যে হত্যা মামলাটি রয়েছে সেটাও কিন্তু তাদের বিরুদ্ধে সেই অভিযোগটিও রয়েছে। এছাড়া একটু বলে রাখতে চাই, আজকে প্রসিকিউশন টিম আমাদেরকে জানাচ্ছিলেন যে আওয়ামী লীগ নেতা কামরুল এবং আওয়ামী লীগ নেতা আরেকজন যিনি রয়েছেন তাদের দুজনকেও, আমির হোসেন আমু, তাদের দুজনকেও গ্রেপ্তার দেখানোর জন্য প্রসিকিউশন আজকে ট্রাইব্যুনালে আবেদন দাখিল করবেন। এছাড়া একটু বলে রাখি যে আসলে পুরো দেশবাসী যেটার জন্য অপেক্ষা করতেছে যে এই সাবেক যে দুজন র্যাব সদস্য পুলিশ কর্মকর্তা ছিলেন তাদেরকে আসলে গ্রেপ্তার দেখিয়ে যে আদালতে প্রেরণ করা হবে কিনা তা কিন্তু আসলে কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। ফাহমিদা, আমরা কিছুক্ষণের মধ্যেই আসলে এই আপডেট আপনাদেরকে জানাতে পারবো যে আসলে তাদেরকে আদালতে কখন নেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছ থেকে ট্রাইব্যুনাল থেকে এই র্যাব সদস্যদের গ্রেপ্তার বিষয় নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। জনমানুষকে সম্পৃক্ত করে অর্থনীতি শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে। দু একটি পরিসংখ্যান পুনর্বিবেচনার পর আগামী মাসে পূর্ণাঙ্গ প্রতিবেদন ছাপা হবে বলে জানিয়েছে শ্বেতপত্র কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। দেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থায় শ্বেতপত্রের চূড়ান্ত খসড়া নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। শ্বেতপত্র গ্রন্থটি সরকার সংরক্ষণ করবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এ সময় কমিটির সদস্য সেলিম রায়হান অভিযোগ করেন, সংস্কারের বিপক্ষে মতাদর্শের ব্যক্তিরা এখনও নানাভাবে সক্রিয় রয়েছে। তাদের প্রত্যাশাটা বোঝার চেষ্টা করেছি। পেশাদারিত্বর দিক থেকে যেমন উঁচু মানের আমরা করার চেষ্টা করেছি, আর একই সাথে আমরা বলতে চেয়েছি যে এইটা কোনো গজদন্ত মিনারে বসে কেউ প্রস্তুত লেখে নেই, এটা জনমানুষের সাথে যুক্ত থেকেই আমরা এই লেখাটা প্রস্তুত করেছি আর সেইটারই আপনাদের সামনে এনেছি। নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা। প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সভাপতিত্বে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি প্রণয়ন ও জাতীয় সংসদের সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রাপ্ত আপত্তিসমূহের বিষয়ে কমিশনকে অবহিত করে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। বিধান অনুযায়ী কমিশনের বিভিন্ন কার্যক্রম নিষ্পন্নের জন্য 4 জন নির্বাচন কমিশনের নেতৃত্বে পৃথক 4টি কমিটি গঠন করা হবে। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির তারিখ জানা গেছে কিনা কোনো? ফাহমিদা, আসলে বেলা 11টার দিকে কিন্তু এই কমিশনার 4 জন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার সহ এই বৈঠকটি বসে এবং এই বৈঠকটি বসার আগে থেকে নির্ধারিত ছিল এবং বলা যায় যে সার্চ কমিটি পক্ষ থেকে এই তাদেরকে চূড়ান্ত করার পর এবং তারা শপথ নেওয়ার পর দায়িত্ব নেওয়ার পর কিন্তু আজকে প্রথমবারের মতো তারা আজকের এই বৈঠকটিতে বসেছে। সেজন্য অনেকটাই বলা যাচ্ছে অনেক কিছু বিষয় সিদ্ধান্ত আসতে পারে আর আজকের এই বৈঠকে। তবে আমরা যেমনটা জানতে পেরেছি আজকের এই সভাটিতে বিশেষ করে 3টি বিষয় আলোচনা হচ্ছে। সেটি হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ যে বিষয়টি, সেই সাথে বিভিন্ন সংসদ সদস্যদের এরিয়া রয়েছে, সংসদ সদস্য যে এরিয়াগুলো রয়েছে সেই এরিয়াতে যে আপত্তিকর যে সীমানা নিয়ে যে বিষয়গুলো আছে সেগুলো আজকে উঠে এসেছে। সেই সাথে 4 জন নির্বাচন কমিশনার যারা রয়েছেন তাদের অধীনে 4টি কমিটি যে ঘোষণা আসবে সেটিও আমরা জানতে পারবো কিছুক্ষণ পরে। এবং বলা যায় আপনাকে যে 1 ঘন্টা ধরে এই সভাটি চলছে এবং এই সভা কিন্তু এখনও চলমান রয়েছে এবং এই সভার শেষে আমরা যতটুকু জানতে পেরেছি প্রধান নির্বাচন কমিশনার পক্ষ থেকে একটা ব্রিফ করা হবে, তখন হয়তো বিস্তারিত আলোচনা হবে। তবে আমরা বিভিন্ন নির্বাচন কমিশনার
বিভিন্ন সূত্রে জানতে পেরেছি আসলে ভোটার তালিকার যে হালনাগাদের যে বিষয়টি সেটি অতি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এবং আপনি জানেন যে বিগত সময়ে যে নির্বাচনগুলো হয়েছিল সেই সময়ে নির্বাচনগুলো নানা প্রশ্ন বৃদ্ধ হয়েছে এবং নানা প্রশ্ন উঠেছে এবং এই প্রধান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পরেই কিন্তু বলেছিলেন যে আগামী দিনে যাতে যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে সেটা যাতে অবাধ এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ যাতে নির্বাচন তারা উপদিত হয় সেই জন্য কাজ করবেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি নির্বাচনের কমিশনের পক্ষ থেকে যত দ্রুত সময়ের মধ্যে যাতে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করা যা যা প্রয়োজনীয় পদক্ষেপ সবগুলো নেবেন। এবং আপনি জানেন যে আসলে অন্তর্বর্তীকালীন যে সরকার চলমান রয়েছে তাদের উপরে একটা চাপ প্রয়োগ করা হয়েছে। বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে তারা চাচ্ছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে। সেটা সবকিছু মাথায় রেখে আজকের যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে সবকিছু নিয়ে আলোচনা হচ্ছে এবং আমরা আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো এই বৈঠকটি শেষ হওয়ার পরে। ধন্যবাদ আপনাকে। ঢাকার বিভিন্ন মিশনে দায়িত্বরত বিদেশি কূটনীতিকদের ধর্মীয় সংখ্যালঘু ইস্যুতে আজ ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের নিয়ে এ ব্রিফিং এর আয়োজন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় ইসকন সহ সাম্প্রতিক ঘটনা প্রবাহ তুলে ধরা হতে পারে। ইতিমধ্যে সব কূটনৈতিক মিশনকে চিঠি দিয়ে ব্রিফিং এ আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রিফিং এ শুধু রাষ্ট্রদূত, হাই কমিশনার, চার্জ দ্য অ্যাফেয়ার্স বা মিশন প্রধানরাই নয়, যে কোনো কূটনীতিকে অংশ নিতে পারবেন। তবে আন্তর্জাতিক সংস্থা এবং সংগঠনের প্রতিনিধিদের এবার দাওয়াতের বাইরে রাখা হয়েছে। এছাড়া ইসকন পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে জানানো হতে পারে। একটি উগ্রবাদী গোষ্ঠী হত্যা বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান। সকালে ঝালকাঠিতে এক সমাবেশে তিনি কথা বলেন। মুসলিমরা শান্তিপ্রিয় এবং ধৈর্যশীল বলে কোনো রকম সংঘাতে জড়ায়নি জানিয়ে তিনি বলেন, সকল অন্যায় অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর আগে রাতে বরিশাল নগরের এক পথসভায় তিনি বলেন, মসজিদ পাহারা দেওয়ার দরকার না হলে মন্দির পাহারা দিতেও হবে না। আমরা অধিকারে দরজা খোলা পেয়েছি, প্রয়োজনে লড়াই করে শান্তি প্রতিষ্ঠা করব। এই যে সম্প্রতি চট্টগ্রাম আদালতে একজন আইনজীবীকে কিছু উগ্র গোষ্ঠী হত্যা করলো, তারা চেয়েছিল এর মাধ্যমে বাংলাদেশকে তপ্ত একটা শ্মশানে পরিণত করবে। ফুটতে থাকবে বাংলাদেশ, জ্বলতে থাকবে বাংলাদেশ, ভুলে খেলা হবে রক্তের। কিন্তু আলহামদুলিল্লাহ এদেশের দায়িত্বশীল মানুষ, বিশেষ করে মুসলমানরা শত্রুদের পাতানো ফাঁদে পা দেয় নাই। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তুচ্ছ ঘটনায় দু দলের সংঘর্ষে মামুন নামে একজন নিহত হয়েছে। সে সফরভাটা এলাকার রফিকুল ইসলামের ছেলে। এই ঘটনায় আহত হয়েছে আরো 5 জন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। রাঙ্গুনিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ব্যাটারি চালিত 2 অটোরিকশার সংঘাতের জেরে রাতে দুপক্ষ বৈঠকে বসে। এক পর্যায়ে দুপক্ষের বাক বিতণ্ডা নিয়ে সংঘর্ষ রূপ নিলে এ হতাহতের ঘটনা ঘটে। এদিকে গতকাল চাঁদপুর সদরের বাগাদি এলাকায় পাওনা টাকা না পেয়ে শরীফ তালুকদার নামে এক অটোরিকশা চালককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের মামা জসিমউদ্দিন সহ স্থানীয় রাসেল গাজী ও সুমন পাটোয়ারি পলাতক রয়েছে। চাঁদপুর মডেল থানার পরিদর্শক রাজীব চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি 27 বছর উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম করে তুলুন, এই প্রতিবাদে খাগড়াছড়িতে গণসমাবেশ হয়েছে। সকালে খাগড়াছড়ি মারমা উন্নয়ন সংসদ হলরুমে এ গণসমাবেশ হয়েছে। গণসমাবেশে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি MN লার্মা দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সুভাষ কান্তি চাকমা, কমিটির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা উপস্থিত ছিলেন। এ সময় দীর্ঘ 27 বছর পেরিয়ে গেল ভূমি বিরোধ নিষ্পত্তি, স্থায়ী বাসিন্দাদের নিয়ে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রণয়ন করে জেলা পরিষদ নির্বাচন না দিয়ে চুক্তি বাস্তবায়ন না হওয়ায় হতাশা প্রকাশ করেন বক্তারা। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।